বিএনপি তো পৃথিবীতে একমাত্র দল যে নির্বাচন বর্জন করায় এখন তারা ডক্টরেট। তারা গত 16 বছর নির্বাচন বর্জনই করেছে। আবার তাদেরই কিছু কিছু ওই কি যেন রুমিন ফারহানার মতো লোকজন কিন্তু আবার ঠিকই নির্বাচন অংশগ্রহণ করে দল নির্বাচন বর্জন করেছে। আবার কিছু লোক কিন্তু হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করি খেয়ে আবার সংসদেও বসেছে। সো মুনাফিকি আমরা এসব দেখেছি। পাশ করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপির মির্জা ফখরুল যেতে পারতো, তার সাথে ইয়াং কয়েকটা সোহেলের মতো নেতারাও যেতে পারতো, গিয়ে সাদেক কায়েমকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই ভারতের গণেশ ফণেশ ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদেক কায়েমকে কি বলে সাধুবাদ জানাতো, তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামা ঢাকঢোলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপির চরিত্র সামান্যত পরিবর্তন হয়েছে, আশা করা যায় আরো বড় বড় পরিবর্তন হবে। কথা হচ্ছে যে বাংলাদেশ আল্লাহর রহমতে, সবার আগে আল্লাহ চাইলে, তারপরে যদি জনগণ সচেতন হয় এবং জনগণ সত্যিকার অর্থে দেশে পরিবর্তনের জন্য নিষ্ক্রিয়ভাবে ঘরে বসে থেকে শুধুমাত্র আশা না করে সক্রিয়ভাবে পরিবর্তনের চেষ্টা করে, তাহলে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব। এবং এই ডাকসুতে সাদিক কায়েমের তথা শিবিরের বিজয় বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের আগামী রাজনীতি এবং বাংলাদেশের সমাজনীতি সকল ক্ষেত্রে এর একটা সুন্দর প্রভাব আসবে। অনেকেই হয়তো, আমি জানি অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশে ইসলামী রাজনীতি আসলে কি হবে, এটা কি আফগানিস্তান হয়ে যাবে নাকি, এটা কি ইরান হয়ে যাবে নাকি, এসব বাজে কথা। একটা জিনিস, একটা দুনিয়ার সবকিছুর সাথে সেই সময়ের একটা সময়ের সম্পর্ক আছে। এখন চাইলেই আপনি যদি খামাকা শিবির বা জামাতের লেগপুল করতে চান, টানাটানি করতে চান যে শিবির আসলে আলকাতরা মাখাবে, জোর করে কি বলে শাড়ি বোরখা পরাবে, এগুলো আপনারা সমাজে এখন দেখতে পাচ্ছেন। যত নির্যাতন, ধর্ষণ, যত কিছু হচ্ছে সব কিন্তু এই মূলত আওয়ামী লীগের আমলে এবং আগে যা হচ্ছে বিএনপির আমলে। জামাত এবং শিবির কিন্তু এইসব করে না। হ্যাঁ, তুলসী পাতায় ধোয়া কেউ না, ছোটখাটো দুই একটা এটা সেটা দেখা গেছে শিবিরের মাঝেও, কিছু কিছু জামাতের মাঝখানেও। তবে মনে রাখতে হবে, যেখানে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা, এটা আমি 6 বছর আগে বলেছিলাম যে যখন হাসিনার পতন হবে, এই সন্ত্রাসী লীগের ছেলেপেলেরা তারা মুজিব কোড পুড়িয়ে এরা জামাত বিএনপির বিভিন্ন ছদ্মবেশে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এবং তাই আমরা দেখছি হচ্ছে। যেখানে মারামারি, কাটাকাটি, এই যে কবর থেকে লাশ তুলে লাশ পুরানো, এই সব কিছুর পিছনেই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের হাত আছে। এবং কিছু আছে জেনারেল ওয়াকারের কি বলে এটাকে মৌন সম্মতি, যা হচ্ছে অঘটন ঘটতে থাকুক। আর বিএনপির যে কথা বললেন যে নির্বাচন বর্জন করেছে, বিএনপি তো পৃথিবীতে একমাত্র দল যে নির্বাচন বর্জন করায় এখন তারা ডক্টরেট। তারা গত 16 বছর নির্বাচন বর্জনই করেছে। আবার তাদেরই কিছু কিছু ওই কি যেন রুমিন ফারহানার মতো লোকজন কিন্তু আবার ঠিকই নির্বাচন অংশগ্রহণ করে দল নির্বাচন বর্জন করেছে। আবার কিছু লোক কিন্তু হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করি খেয়ে আবার সংসদেও বসেছে। সো মুনাফিকি আমরা এসব দেখেছি। 16 বছরে শুধু হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড়ো করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল বলেছে সবাইকে বাড়ি চলে যেতে, তারপরে আওয়ামী লীগের নির্দেশেই চলেছে। সুতরাং 16 বছরে বিএনপি হাসিনার পতনের জন্য কিছুই করে নাই, বরং উল্টা বিএনপির গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের ছেলেমেয়েরা যারা দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে দলপ্রেমিক, এরাই শুধু সাফার করেছে। কিন্তু বিএনপির উপরের লেভেলের নেতা নেত্রী, যারা নীতি নির্ধারক, এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দে ছিল, ফুর্তিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই। এবং আওয়ামী লীগ যেই ভুল করেছে, বিএনপি সেই 1 বছরের মাথায় 5ই অগস্টের পরে হাসিনার পালানোর পরে বা আওয়ামী লীগের পতনের পরে 1 বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই, জনগণের যে মনোভাব, জনগণের যে চিন্তা ভাবনা, তার 2 পয়সা মূল্য দেয় নাই।
না দিয়ে কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল। সুতরাং আমি ৫৪ বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত রয়ের পরিকল্পনায় যে মুক্তিযুদ্ধের চেতনার যে একটা প্রভাব বাংলাদেশে ৫৪ বছর ছিল, আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের, এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই, মুক্তিযুদ্ধের বীর শহীদরা সবাই তার তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন, আজীবন বাংলাদেশের ইতিহাসে। কিন্তু আমি বলছি যে ভারতের রয়ের তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা, যেই চেতনার বড়ি দিয়ে ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত ৫৪ বছর শাসন শোষণ করেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনার গণ্ডি ছিঁড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে, এবং এটা আরো শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাআল্লাহ আগামীতে। তার প্রভাব রাজনীতিতে পড়বে। রাজনীতির এই যে আমির খসরু, সালাউদ্দিনের মতো আউলফুল লোকজন যারা, তারা এবং যারা যারা আরো কিছু আছে আজেবাজে লোক, তৃতীয় শ্রেণীর লোক, যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলেপেলের মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে, এদের গলা আস্তে আস্তে নামতে শুরু করবে। কারণ এখন আস্তে আস্তে এই যে তারেক রহমানের বক্তব্য শুনলাম, উনি আবার বক্তব্য দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য। এই যে উনি বলে যাচ্ছেন জনতার সামনে মিডিয়াতে এসে জনগণকে মূল্যায়ন করতে হবে, কাকে বলছেন? উনি কিন্তু জনগণকে বলছেন না, উনি ওনার দলের সদস্যকে বলছেন। কিন্তু দলের সদস্য তারেক রহমানের এই গত ১ বছরের কোনো বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে? তার মানে লন্ডনের মাসে তারেক রহমান বিএনপিকে চালানোতে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। যার বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব, এই আমির খসরু, সালাউদ্দিন, এই বুড়াদুরা শয়তান গুলাম মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে। বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাবিয়ে রেখেছে। কিন্তু বারবার বিএনপির তৃণমূলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা, তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন, এদের কোনো শক্তি নাই, তোমাদের বিএনপি দল ছাড়তে হবে না, তোমরা বিএনপি করো, কিন্তু বিএনপি নেতাদের চাপে ধরো, গলাটা চেপে ধরো, বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না। এই মারামারি, কাটাকাটি, এক দল আরেক দলকে গালিগালাজ, এইসব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে। সাদিক কায়েম যদি পাশ করেছে, তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফখরুল যেতে পারতো, তার সাথে ইয়াং কয়েকটা সোহেলের মতো নেতারাও যেতে পারতো, গিয়ে সাদেক কায়েমকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে, ওই ভারতের গণেশ ফণেশ ছাড়া বাকি যারা আছে, এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক কায়েমকে কি বলে সাধুবাদ জানাতো, তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামা ঢাকঢোলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপি চরিত্র সামান্য তো পরিবর্তন হয়েছে, আশা করা যায় আরো বড় বড় পরিবর্তন হবে ইনশাল্লাহ। কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরো পচিয়ে ফেললো বিএনপিকে। সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে, এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে, যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। কারণ আপনি দেখছেন এই গতকালকেও ডক্টর ইউনূস একটা সভা করেছে জুলাই সনদের, কি বলে এটাকে, সনদের ব্যাপারে কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখানে জুলাই সনদের ব্যাপারটা এসেছে। আপনার কাছে কি ওই ছবিটা আছে? এই ছবিটা যদি একটু দেখাতে পারেন জনগণের কি বলে জ্ঞাতার্থে। এখানে দেখেন আপনি কি বলেছে, এখানে ওনার কথার গুলা শুনেন। উনি এখানে বলেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। ভণ্ডামির একটা সীমা থাকতে পারে। আবার অন্যদিকে বলছে যে নির্বাচন 100% কেউ ঠেকাইতে পারবে না। জিনিসটা দেখেন। তারপরে আর দুই একজন, ডক্টর ইফতেখারুজ্জামান, নামটা যেন না বলে যায়, মনির হায়দার, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, উনারা এখানে আছেন। তো একটু ঠিক আছে, ছবিটা সরিয়ে নিতে পারেন। চিন্তা করে দেখেন যে এখানে উনি ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কথা, এটা কেউ পরিবর্তন করবে না। মানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, মানে একবারে কেউ পরিবর্তন করবে না। মানে পরিবর্তন আপনি নিশ্চয়ই শুনেছেন প্রতিদিন একবার করে কেউ না কেউ সরকারের পক্ষ থেকে বলছে যে এই নির্বাচন হবেই হবে। হ্যাঁ, হবেই হবে। শুনেন, এটা হচ্ছে ওই সবসময় যেটা গত 6 বছরে বলছি, আমার সেই সন্দেহই সমস্ত কি বলে সাক্ষী প্রমাণ সবকিছু দেখেই বলছি
বাংলাদেশের শৃঙ্খলার অবস্থা দেখেন। যদিও ডাকসু নির্বাচনটা আমি বলবো 54 বছরের বাংলাদেশের নির্বাচনের মাঝখানে একটা অন্যতম ভালো নির্বাচন হয়েছে। মারামারি, কাটাকাটি, ব্যালট বক্স ছিনতাই করা, এগুলো দখল করা, এগুলা খুব একটা হয় নাই। সামান্য কিছু হবে। এই 18 কোটি কি বলে 54 বছরে নষ্ট হয়ে জাতির মাঝখানে তো যেভাবে হয়েছে আমি বলবো একটা খুব ভালো নির্বাচন হয়েছে। কিন্তু যখন একটা স্বল্প পরিসরে একটা নির্বাচন আর সারা বাংলাদেশ জুড়ে 18 কোটি নিয়ন্ত্রণহীন একটা পরিসীমানায় নির্বাচন ভিন্ন জিনিস, দুইটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার নির্বাচন। সুতরাং যখন জাতীয় নির্বাচন হবে, বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা আর বিএনপির যেই করুণ অবস্থা, তাদের শৃঙ্খলার, দলীয় শৃঙ্খলার, তারেক রহমান যতই কথা বলুক, যতই নীতি কথা আদেশ বলুক, বাংলাদেশের যে ভয়ঙ্কর অবস্থা আইন শৃঙ্খলার,